হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব আরও একটি স্টোরি। এটাও কিন্তু একটা বায়োগ্রাফি বেসড স্টোরি। ওকে, এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা কিন্তু এখানে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো শিখব, সাথে সাথে ভোকাব আছে সেগুলো শিখব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা কার সম্পর্কে পড়তে চলেছি? সমুদ্রগুপ্ত সম্পর্কে। ঠিক আছে, এর আগে আমরা তার বাবা চন্দ্রগুপ্ত সম্পর্কে পড়েছি। ঠিক আছে, চন্দ্রগুপ্তর ছেলে হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে, তো ওই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এটা দেখো, তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সমুদ্রগুপ্ত সাকসিডেড হিজ ফাদার চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তো সমুদ্রগুপ্ত সাকসিড করেছিলেন। সাকসিড মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বা বলতে পারি উত্তরসূরি হওয়া। সমুদ্রগুপ্ত উত্তরসূরি হয়েছিলেন তার বাবাকে চন্দ্রগুপ্ত। তো চন্দ্রগুপ্ত সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা কমা দিয়ে তার সম্পর্কে বলা হচ্ছে দ্য ফাউন্ডার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি, মানে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত তার বাবা ছিল, সেই বাবার তিনি কিন্তু উত্তরাধিকারী হন। ঠিক আছে, উত্তরসূরি হন। ওকে, সাকসিডেড এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট সমুদ্রগুপ্ত, এর ভার্ব হচ্ছে সাকসিডেড। ঠিক আছে, হিজ ফাদার তার বাবা চন্দ্রগুপ্ত সম্পর্কে বলা হচ্ছে, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, মানে এই নাউন সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, তো তারপরে দেখো সমুদ্রগুপ্তস পিরিয়ড অফ রেন ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এরা ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো সমুদ্রগুপ্তের যে পিরিয়ড অফ রেন মানে রাজত্বের সময়কাল, পিরিয়ড মানে কি সময়কাল, রেন মানে হচ্ছে রাজত্বকাল। তো সমুদ্রগুপ্তের রাজত্বের সময়কাল, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার তোমরা জানো, র বা এর অর্থ হয়। ঠিক আছে, এটা পজিশন বোঝায়, মানে সমুদ্রগুপ্তের যে রাজত্বের সময়কাল ইজ নোন, এটা পরিচিত, প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, কি হিসাবে পরিচিত? অ্যাজ দ্য গোল্ডেন এরা, অর্থাৎ সোনালী যুগ। ঠিক আছে, গোল্ডেন এরা মানে সোনালী যুগ। ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি মানে ভারতীয় ইতিহাসের সোনালী যুগ নামে পরিচিত হচ্ছে এই সমুদ্রগুপ্তের এরাটা বা তার রেনটা। অ্যাজ কন্টেন্টমেন্ট অ্যান্ড অ্যাফ্লুয়েন্স ওয়ার ফাউন্ড এভরিওয়ার, যেহেতু বা কারণ কন্টেন্টমেন্ট মানে কি সন্তুষ্টি, আর অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে ধনাঢ্যতা, অর্থ সম্পত্তি থাকাকে আমরা কি বলি? অ্যাফ্লুয়েন্স, সমৃদ্ধিও বলতে পারি। তো সন্তুষ্টি, সমৃদ্ধি, অর্থ সম্পদ এগুলো কিন্তু ওয়ার ফাউন্ড পাওয়া যেত, এভরিওয়ার সব জায়গায়, ওয়ার ফাউন্ড এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, সব জায়গায় কিন্তু অর্থ সম্পত্তি, সন্তুষ্টি, প্রজাদের মধ্যে সন্তুষ্টি ছিল, সবার কাছে অর্থ সম্পদ ছিল। ঠিক আছে, সমুদ্রগুপ্ত ওয়াজ মোর এলিজিবল দ্যান হিজ এল্ডার ব্রাদার কাচ্ছা। দেখো সমুদ্রগুপ্ত ছিলেন বেশি যোগ্য, এলিজিবল, দ্যান হিজ এল্ডার ব্রাদার কাচ্ছা, তার বড় ভাই মানে দাদা কাচ্ছা অপেক্ষা বা কাচ্ছার থেকে, তার বড় ভাই কাচ্ছার থেকে কিন্তু তিনি কি ছিলেন? বেশি কিন্তু এলিজিবল ছিলেন, বেশি কিন্তু যোগ্য ছিলেন। সো চন্দ্রগুপ্ত ডিক্লেয়ার্ড হিম হিজ সাকসেসর, তাই চন্দ্রগুপ্ত কিন্তু ঘোষণা করেছিলেন তাকে তার উত্তরাধিকার হিসাবে। ওকে, সাকসেসর মানে হচ্ছে উত্তরাধিকার। সমুদ্রগুপ্ত ওয়াজ আ ক্যাপাবেল রুলার, সমুদ্রগুপ্ত ছিলেন একজন যোগ্য, ক্যাপাবেল রুলার ছিলেন, শাসক ছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড পোয়েট, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে, মানে এটা তো ছিলেন, তার সাথে সাথে তিনি আবার একজন গুড পোয়েটও ছিলেন, একজন ভালো কবি ছিলেন, অ্যান্ড মিউজিশিয়ান এবং সঙ্গীতজ্ঞও ছিলেন। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, আমরা যেটা এবং বলি সেটাই অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারি, মানে রুলার তো ছিলেন, তার সাথে সাথে তিনি একজন গুড পোয়েট ও মিউজিশিয়ান ছিলেন। হি প্লেড বীণা, তিনি বাজাতেন। আচ্ছা, প্লে মানে খেলা করা, আবার প্লে মানে কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা প্লে শব্দটা ইউজ করি। ওকে, হি প্লেড বীণা, তিনি বীণা বাজাতেন ভেরি ওয়েল, খুবই ভালোভাবে তিনি বীণা বাজাতেন। অ্যাজ কাচ্ছা ওয়াজ জেলাস অফ হিম, যেহেতু কাচ্ছা তার প্রতি ঈর্ষান্বিত ছিল, মানে তাকে নিয়ে হিংসা করত। ওকে, কাচ্ছা কিন্তু সমুদ্রগুপ্তকে হিংসা করত। হি অফেন কোয়ারেলড উইথ হিম, তাই সে কিন্তু তার সাথে প্রায়ই ঝগড়া করতো। অফেন মানে প্রায়ই, আচ্ছা কোয়ারেলড উইথ মানে কারোর সাথে ঝগড়া করা। ঠিক আছে, তাই প্রায়ই কিন্তু তার সাথে ঝগড়া করতো। ওয়ান্স একবার, হোয়েন অ্যাট গুরুকুলা, যখন গুরুকুলে, গুরুকুল মানে হচ্ছে গুরুর যে আশ্রম বলতে পারি, ঠিক আছে, সেই ইনস্টিটিউশন বলতে পারি। তো গুরুর যে আশ্রয় স্থলে গুরুকুলাতে, হোয়ার বোথ দ্য ব্রাদার্স ওয়ার গেটিং ট্র্যাডিশনাল
এডুকেশন অফ দ্য স্ক্রিপচার্স। দেখো যেখানে উভয় ভাই, দুই ভাই ওয়ার গেটিং মানে কি, ওয়ার গেটিং ট্র্যাডিশনাল এডুকেশন মানে নিচ্ছিলেন বলতে পারি, প্রথাগত ট্র্যাডিশনাল ঐতিহ্যগত প্রথাগত শিক্ষা নিচ্ছিলেন অফ দ্য স্ক্রিপচার, কিসের? স্ক্রিপচারের। স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ। অ্যান্ড ফাইটিং স্কিলস, এবং ফাইটিং লড়াই করার স্কিল এগুলো কিন্তু শিখছিলেন। কাচ্ছা সাডেনলি অ্যাটাকড সমুদ্রগুপ্ত। কাচ্ছা এদিকে সাডেনলি হঠাৎ করে অ্যাটাক করলো, আক্রমণ করলো সমুদ্রগুপ্তকে। ওকে, উইথ হিজ সোর্ড, কী দ্বারা? তার সোর্ড দ্বারা, তার তরবারি দ্বারা। বাট সমুদ্রগুপ্ত ভ্যালিয়ান্টলি ডিফিটেড হিম, কিন্তু সমুদ্রগুপ্ত তাকে সাহসিকতার সহিত, ভ্যালিয়ান্টলি মানে কি? ব্রেভলি, সাহসিকতার সহিত ডিফিটেড হিম, তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এখানে সেন্টেন্সগুলো বেশিরভাগ সাবজেক্ট প্লাস V2 দেখবে। ঠিক আছে, মানে সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, তো এখানেও তাই, দেখো সিম্পল পাস্টে লেখা হয়েছে। কাচ্চা অ্যাটাক করেছিল, কাচ্চা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে অ্যাটাকড। হরি সেনা ওয়াজ আ পোয়েট অ্যান্ড চাইল্ডহুড ফ্রেন্ড অফ সমুদ্রগুপ্ত। তো হরিসেন কে ছিল? হরিসেন ছিলেন একজন পোয়েট, কবি ছিলেন। চাইল্ডহুড ফ্রেন্ড ছিলেন কার? সমুদ্রগুপ্তের। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের একজন বন্ধু ও একজন কবি। হি ওয়াজ দ্য সান অফ রাজাস কমান্ডার ধ্রুবভূতি। তিনি ছিলেন পুত্র, কার পুত্র? রাজাস কমান্ডার, রাজার কমান্ডার ধ্রুবভূতির পুত্র ছিলেন এই হরিসেন। ওকে, হোয়েন সমুদ্রগুপ্ত ডিফিটেড কাচ্ছা, যখন সমুদ্রগুপ্ত কাচ্ছাকে হারিয়ে দিয়েছিল, ডিফিট করেছিল, হরিসেন আস্কড সমুদ্রগুপ্ত, তখন হরিসেন কিন্তু সমুদ্রগুপ্তকে জিজ্ঞাসা করেছিল। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? ডু ইউ অ্যাগ্রি টু দ্য ফ্যাক্ট দ্যাট আ ক্ষত্রিয় মাস্ট ফাইট ওয়ার্স? ডু ইউ অ্যাগ্রি, তুমি কি রাজি, তুমি কি সম্মত? কিসের সাথে? টু দ্য ফ্যাক্ট, এই বিষয়ের প্রতি, এই তথ্যের প্রতি, এই বিষয়ের প্রতি, দ্যাট ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে ক্ষত্রিয়, তো একজন ক্ষত্রিয়র অবশ্যই লড়াই করতে হবে, যুদ্ধ লড়তে হবে, অবশ্যই মাস্ট, এটা মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। মাস্ট ফাইট, অবশ্যই কিন্তু লড়তে হবে, একজন ক্ষত্রিয়কে অবশ্যই যুদ্ধ লড়তে হবে, এটা এই বিষয়টার প্রতি তুমি কি অ্যাগ্রি করো? সমুদ্রগুপ্ত রিপ্লাইড, সমুদ্রগুপ্ত উত্তর দিয়েছিল, আর ক্ষত্রিয় should fight wars not in self-interest but to defend his religion and for stability in the kingdom. একজন ক্ষত্রিয়র লড়াই করা উচিত নিজের ইন্টারেস্টে নয়, নট ইন সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থে নয়, বাট টু ডিফেন্ড হিজ রিলিজন, কিন্তু তার রিলিজিয়ান, তার ধর্মকে ডিফেন্ড করার জন্য, প্রতিরক্ষা করার জন্য, অ্যান্ড ফর স্টেবিলিটি ইন দ্য কিংডম, এবং রাজ্যে স্থিতিশীলতা, রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য, এবং ধর্মের জন্য, ধর্মকে ডিফেন্ড করার জন্য লড়াই করা উচিত, সেলফ ইন্টারেস্টের জন্য লড়াই করা উচিত নয়। ঠিক আছে, তো সমুদ্রগুপ্ত উত্তর দিয়েছিল একজন ক্ষত্রিয়র যুদ্ধ তো করতেই হবে, তবে সেটা সেলফ ইন্টারেস্টে নয়, তার ধর্মকে ডিফেন্ড করার জন্য আর রাজ্যের স্থিতিশীলতা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। অ্যাজ পাণ্ডবাস হ্যাড ফট দ্য রাইচাস ওয়ার, যেমনটা পাণ্ডবরা লড়েছিল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স, যেমনটা পাণ্ডবরা লড়েছিল রাইচাস ওয়ার অর্থাৎ ন্যায়নিষ্ঠ যুদ্ধ, রাইচাস ওয়ার মানে ন্যায়নিষ্ঠ সঠিক পথের যুদ্ধ। সারপ্রাইজড কাচ্চা সেট, বিস্মিত কাচ্চা বলেছিল। আচ্ছা, এখানে সারপ্রাইজ হচ্ছে V3, যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা এসছে এই কাচ্চার জন্য। কাচ্চা কেমন অবস্থায় আছে? সারপ্রাইজড মানে বিস্মিত। কাচ্চা বলেছিল, কি বলেছিল? রাইচাস ওয়ার, ন্যায়নিষ্ঠ যুদ্ধ। ঠিক আছে, এখানে এক্সক্লামেশন মার্ক আছে, মানে একটা বিস্ময়সূচক, একটা বিস্ময় একটা প্রকাশ করে বলছে যে রাইচাস ওয়ার, ন্যায়নিষ্ঠ যুদ্ধ। দে হ্যাড ফট এগেনস্ট দেয়ার ওন গুরু অ্যান্ড রিলেটিভস, তারা লড়াই করেছিল তাদের নিজেদের গুরু এবং আত্মীয় স্বজনদের সাথে বা বিরুদ্ধে। দে হ্যাড ফট, তারা লড়েছিল। পাস্ট পারফেক্ট টেন্স, এগেনস্ট মানে কাদের বিরুদ্ধে লড়েছিল? তাদের নিজেদের গুরু শিক্ষকের সাথে আর আত্মীয় স্বজনদের সাথে লড়েছিল। এটা কে বলছে? এটা কাচ্চা বলছে।
ইজ ইট রাইট টু ফাইট এগেনস্ট ওন রিলেটিভস? এটা কি সঠিক লড়াই করা নিজের আত্মীয়দের সাথে? ইজ ইট রাইট, এটা কি সঠিক? টু ফাইট লড়াই করা এগেনস্ট ওন রিলেটিভস, নিজের আত্মীয়দের প্রতি লড়াই করা, এটা কি সঠিক? সমুদ্রগুপ্ত অ্যাসার্টেড, সমুদ্রগুপ্ত জোর দিয়ে কিন্তু বললেন। অ্যাসার্ট করা মানে জোর দিয়ে কোনো কিছু বলা। আর ক্ষত্রিয় হ্যাজ হিজ রিলেশনস উইথ রিলিজিয়ান অনলি, একজন ক্ষত্রিয়র তার রিলেশন থাকে কেবলমাত্র ধর্মের জন্য, ঠিক আছে। আর ক্ষত্রিয় হ্যাজ হিজ রিলেশনস উইথ রিলিজিয়ান অনলি, একজন ক্ষত্রিয়র তার রিলেশন থাকে শুধুমাত্র ধর্মের সাথে। হিজ গুরু সাপোর্টেড দিস রিপ্লাই, তার গুরু কিন্তু এই উত্তরটি সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল। বাট কাচ্ছা এনভিড হিম, কিন্তু কাচ্ছা তাকে হিংসা করলো, তার প্রতি আরও ঈর্ষান্বিত হলো। এনভি মানে কি? ঈর্ষা করা, কাউকে নিয়ে হিংসা করা। উইদাউট ইনফর্মিং এনিওয়ান চন্দ্রগুপ্ত অফেন ওয়েন্ট টু গুরুকুলা। আচ্ছা, উইদাউট ইনফর্মিং মানে ইনফর্ম করা ছাড়া, না জানিয়ে, ওকে। এনিওয়ান মানে কাউকে না জানিয়ে চন্দ্রগুপ্ত প্রায় কিন্তু গুরুকুলায় যেতেন, ওকে। গো মানে যাওয়া, ওয়েন্ট এখানে গিয়েছিল অর্থ হবে না, এখানে যেতেন। এটা কিন্তু পাস্ট হ্যাবিটকে বলা হচ্ছে, ঠিক আছে। যেতেন টু অবজার্ভ প্রিন্সেস প্রোগ্রেস, কি করার জন্য? পর্যবেক্ষণ করার জন্য প্রিন্সেসের যে প্রোগ্রেস, উন্নতি হচ্ছে সেটাকে অবজার্ভ করার জন্য, ওকে। রাজকুমারের যে প্রোগ্রেস মানে তার যে কতটা উন্নতি হচ্ছে এটাকে পর্যবেক্ষণ করার জন্য, সেটাকে দেখার জন্য, ঠিক আছে। হি ফাউন্ড সমুদ্রগুপ্ত মোস্ট এলিজেবল, তিনি পেলেন, ফাইন্ড মানে পাওয়া, ফাউন্ড সেকেন্ড ফর্ম, তিনি পেলেন সমুদ্রগুপ্তকে মোস্ট এলিজিবল সব থেকে যোগ্য হিসেবে পেলেন। অফ অল দ্য সন্স, তার সমস্ত পুত্রদের মধ্যে সব থেকে যোগ্য কে ছিলেন? সমুদ্রগুপ্ত। তার সমস্ত পুত্রদের মধ্যে সমুদ্রগুপ্তকে তিনি কিন্তু যোগ্য হিসাবে দেখতে পেলেন। চন্দ্রগুপ্তস ওয়াইফ কুমারী দেবী, চন্দ্রগুপ্তের স্ত্রী কুমারী দেবী অ্যাডভাইজড হিম, তাকে কিন্তু উপদেশ দিয়েছিলেন। ফলোয়িং দ্য ট্র্যাডিশন দ্য এল্ডেস্ট son should ascend the throne, following the tradition মানে ট্র্যাডিশন ফলো করে, ট্র্যাডিশনকে অনুসরণ করে বড় পুত্রের সিংহাসনে আরোহণ করা উচিত। শুড অ্যাসেন্ড, শুড মানে কি? উচিত। অ্যাসেন্ড মানে হচ্ছে আরোহণ করা। অ্যাসেন্ড দ্য থ্রোন মানে সিংহাসনে আরোহণ করা। তো প্রথা মেনে বড় পুত্রের উচিত সিংহাসনে আরোহণ করার। আদারওয়াইজ ব্রাদার্স উইল ফাইট, আর না হলে, আদারওয়াইজ মানে না হলে ভাইরা কিন্তু লড়াই করবে। চন্দ্রগুপ্ত অ্যাসার্টেড, চন্দ্রগুপ্ত কিন্তু জোর দিয়ে বললেন, কি বললেন? কুইন, রানী, মাই অল সন্স আর ক্যাপাবেল, আমার সমস্ত পুত্ররাই কিন্তু যোগ্য। বাট আ প্রসপারাস অ্যান্ড ওয়েলফেয়ার স্টেট উইল বি পসিবল ইন সমুদ্রগুপ্ত হ্যান্ড অনলি। দেখো, কিন্তু একটা প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধ এবং ওয়েলফেয়ার স্টেট এবং কল্যাণমূলক রাজ্য উইল বি পসিবল, এটা সম্ভব হবে, পসিবল হবে ইন সমুদ্রগুপ্তস হ্যান্ড, মানে সমুদ্রগুপ্তের হাতেই একমাত্র কিন্তু এটা পসিবল হবে। এখানে অ্যাপোস্ট্রফি একটা এস হবে, সমুদ্রগুপ্তস হ্যান্ডে কিন্তু বা হাতেই কিন্তু একমাত্র এটা পসিবল হবে। কুইন অ্যাগ্রিড উইথ দ্য কিংস ডিসিশন, তো রানী কিন্তু অ্যাগ্রি করলো, রাজি হয়েছিল রাজার এই ডিসিশনের প্রতি। আফটার দ্য কমপ্লিশন অফ এডুকেশন অফ সমুদ্রগুপ্ত, তো সমুদ্রগুপ্তের শিক্ষা শেষ বা সমাপ্ত হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, ওকে, আফটার দ্য কমপ্লিশন সমাপ্ত হওয়ার পরে, অফ এডুকেশন, আফটার দ্য কমপ্লিশন অফ এডুকেশন অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের শিক্ষার শেষ হওয়ার পরে, সমাপ্ত হওয়ার পরে, চন্দ্রগুপ্ত গট হিম ম্যারিড, চন্দ্রগুপ্ত তাকে কিন্তু বিবাহ দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। গেট সামওয়ান ম্যারিড, কাউকে বিবাহ দিয়ে দেওয়া। তো চন্দ্রগুপ্ত তাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন কার সাথে? টু দ্য প্রিন্সেস দত্তা দেবী, তো রাজকুমারী দত্তা দেবীর সাথে তার বিবাহ দিয়ে দিলেন। পিপল ওয়ার প্লিজড, লোকজনেরা কিন্তু খুশি ছিল। টু নো, জেনে বা জানতে পেরে, দ্যাট সমুদ্রগুপ্ত ওয়াজ দেয়ার নেক্সট রুলার, যে সমুদ্রগুপ্ত হচ্ছেন তাদের পরবর্তী শাসক। পিপল লাইকড সমুদ্রগুপ্ত ভেরি মাচ,
লোকজন কিন্তু পছন্দ করত সমুদ্রগুপ্তকে খুবই বেশি। এভরিওয়ান ওয়াজ প্লিজড, সকলেই কিন্তু খুশি হয়েছিল, এক্সেপ্ট কাচ্ছা, কাচ্ছা ব্যতীত, ঠিক আছে, ব্যতীত, এক্সেপ্ট মানে কি ব্যতীত, তো কাচ্ছা ব্যতীত সকলেই খুশি হয়েছিল। লিসেনিং টু দ্য কিংস ডিক্লারেশন, ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা, অ্যানাউন্সমেন্ট, তো রাজার ঘোষণা শুনে, লিসেনের পরে টু প্রেপোজিশন অ্যাড হয়, ঠিক আছে, লিসেনিং টু সামওয়ান বা সামথিং, লিসেনিং টু দ্য কিংস ডিক্লারেশন, রাজার ঘোষণা শ্রবণ করে, হি ওয়াজ ফিল্ড উইথ রেজ, সে কিন্তু একেবারে, সে কিন্তু পরিপূর্ণ, সে কিন্তু রাগে কিন্তু গড়গড় করে উঠলো, রাগে ভরে গেল, পরিপূর্ণ হয়ে গেল। হি ওয়াজ ফিল্ড উইথ রেজ মানে তার অত্যন্ত রাগ হলো, রাগে একেবারে সে ভরে গেল বলতে পারি। হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ ফ্রম সমুদ্রগুপ্ত, সে চেয়েছিল রিভেঞ্জ নিতে, প্রতিশোধ নিতে, কার থেকে? সমুদ্রগুপ্তর থেকে, সে সমুদ্রগুপ্তর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। ওকে, তো দেখা যাক পরের দিনে এটা কি হয়, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট পার্টে আবারও আমরা আলোচনা করতে থাকবো এখান থেকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক ফ্রেন্ডস, সকলে ভালো থেকো, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, কমেন্ট করো কেমন লেগেছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও।